জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি সম্প্রসারী শুরু করছি স্পেশাল 24। আমাদের না, পাকিস্তানের দাবি ভারত নাকি ব্রহ্মস মিসাইল ছুঁড়েছিল সে দেশে, তার জেরে বিশাল ক্ষতি। পাকিস্তানি ভারতকে বিশ্ব অস্ত্র বাজারে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। গোটা বিশ্ব এখন চর্চা করছে ভারতের সামরিক ক্ষমতার। ফলে ভারত আর অস্ত্র ক্রেতা শুধু নয়, অস্ত্র বিক্রেতাও। এই অস্ত্র দৌড়ের মধ্যে ভারত নিজেকে আরো শক্তিশালী করতে চাইছে, আরো শক্তপোক্ত করতে চাইছে নিরাপত্তা, যাতে আর কোনো বেগরবাই দেখলেই গোটা বিশ্ব জানতে পারে কোন জায়গায় ভারত শক্তি। অপারেশন সিঁদুরের পর পাল্টে গিয়েছে সবকিছু। ভারতের কাছে এখন স্পষ্ট, একাই লড়তে হবে, একাই মারতে হবে, একাই বাঁচতে হবে। তাই ভারত শক্তিকে হতে হবে আকাশ ছোঁয়া। আর এই কারণেই সূত্রে খবর, সামরিক খাতে বাজেট বরাদ্দ বাড়াতে পারে নয়াদিল্লি। অতিরিক্ত 5,000 কোটির বরাদ্দ বৃদ্ধির হাওয়া জোরদার। একের পর এক ড্রোন মিসাইল উড়ে আসছে শত্রুপক্ষের। সেসব সামলাতে হচ্ছে ভারতের আকাশ S-400-এর মতো সিস্টেমগুলিকে। অপারেশন সিঁদুরের পর এই ছবি দেখেছে দেশ, গোটা বিশ্ব দেখেছে ভারতের দুর্গ টলানো এত সহজ নয়। কিন্তু তারপরেও প্রাণহানি হয়েছে, দেশের মাটিতে আছড়ে পড়েছে কয়েকটি পাক ড্রোন। ফলে এবার দুর্গ আরও দুর্বেদ্ধর পরিকল্পনা, সামরিক শক্তি আরও ব্যাপক করার লক্ষ্য। এই জায়গা থেকেই সূত্রের খবর, দেশের সামরিক খাতে খরচ আরও বাড়াতে পারে কেন্দ্র। গত বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের সামরিক খাতে 6,81,000 কোটির বরাদ্দ করেছিলেন। সূত্রের খবর, অতিরিক্ত 5,000 কোটির বরাদ্দ বৃদ্ধি হতে পারে। প্রায় 7 লক্ষ কোটি বাজেট বরাদ্দ হতে পারে সামরিক খাতে। গবেষণা ও অস্ত্র কেনার ক্ষেত্রে এই খরচ করা হবে। বরাবরই দেশের সামরিক বাজেটে গুরুত্ব দিয়ে এসেছে মোদী সরকার। 2014-15 সালে সামরিক খাতে বাজেট ছিল 2.29 লক্ষ কোটি টাকা। বর্তমানে মোট বাজেটের 13%ই সামরিক খাতে। সব মন্ত্রকের থেকে প্রতিরক্ষা মন্ত্রকের বাজেট সর্বাধিক। দেশের সুরক্ষায় যে মোদী সরকারের অগ্রাধিকার তা স্পষ্ট। আর এই জায়গা থেকেই নতুন করে তৈরি হচ্ছে দেশের সমরসজ্জা। গুরুত্ব পাবে অবশ্যই মেক ইন ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মেক ইন ইন্ডিয়াকে গুরুত্ব দিতে চাইছে ভারত। অপারেশন সিঁদুরে পাক হামলায় বড় সড়ো ঢাল ছিল রাশিয়ার S-400। এবার ভারত হাতে পাবে আরও উন্নত S-500, আরও শক্তিশালী, আরও নিখুঁত সিস্টেম। তবে এই S-500 ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করবে রাশিয়া। পাকিস্তানের হামলার হাত থেকে দেশের 10-এর বেশি শহরকে রক্ষা করেছিল S-400 সুদর্শন চক্র। তুরস্ক চীনের কাছ থেকে পাওয়া পাক ড্রোন বা মিসাইল ভারতের কোনো গুরুত্বপূর্ণ জায়গাতেই আঘাত করতে পারেনি, একটিও প্রাণহানি হয়নি। অন্যান্য ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে এক্ষেত্রে S-400-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই সিস্টেমের দ্বিগুণ শক্তিশালী S-500 আসছে ভারতের হাতে। রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন করবে ভারত। হাতে আসবে S-500 প্রমিথিউস। এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এটাই একমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম যা কিনা রুখে দিতে পারে হাইপারসনিক মিসাইল। S-400 400 কিলোমিটার দূরে টার্গেটে আঘাত করতে পারে। S-500 800 কিলোমিটার দূরে টার্গেটে আঘাত করতে পারে। 600 কিলোমিটার দূর থেকে টার্গেটের খোঁজ দিতে পারে S-400। S-500 600 কিলোমিটার দূরে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। 2000 কিলোমিটার দূর থেকে টার্গেটের খোঁজ দিতে পারে। S-400 30 কিলোমিটার উচ্চতায় শত্রুকে ধ্বংস করতে পারে। আর 500
200 কিলোমিটার উচ্চতাতেও শত্রুকে ধ্বংস করতে পারে। লো অরবিট বা নিম্ন কক্ষপথের স্যাটেলাইটেরও রেহাই মিলবে না। S-400 হাইপারসনিক বস্তুকে টার্গেট করতে পারে না। S-500 সেই কাজটা দুর্দান্তভাবে করতে পারে। 40N6, 48N6 এবং 9M96 সিরিজের মিসাইল ব্যবহার করে S-400। S-500 ব্যবহার করে 77N6 সিরিজের মিসাইল। তবে S-400 যেখানে 80টি বস্তুর খোঁজ দিতে পারে আর 36টিকে টার্গেট করতে পারে, সেখানে 10টি হাইপারসনিক স্পিডে আসা বস্তুকেও টার্গেট করতে পারে S-500। S-500 এর রেসপন্স টাইম 400 এর থেকে অনেক কম, অনেক নিখুঁত। রাশিয়া তো বটেই, ভারত ছাড়াও চীন ও তুরস্কের কাছে রয়েছে S-400। এবার S-500 এর পালা, যা যৌথভাবে তৈরি করবে ভারত রাশিয়া। S-500 নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটও ধ্বংস করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এখানেই প্রশ্ন উঠছে, ভারত কি তবে মহাকাশ যুদ্ধের প্রস্তুতিও নিয়ে রাখতে চাইছে? সে কারণে কি স্যাটেলাইট ডগ ফাইটেরও পরীক্ষা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই স্যাটেলাইট ডগ ফাইটের বিষয়টা পরে আসছি, তবে এটা ঠিক মেঘের আড়ালে লুকোলেও কিন্তু এখন আর নিস্তার নেই। খুঁজে বের করে ধ্বংস করবে এই S-500। কীরকমভাবে বোঝাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ। সুপারসনিক জেট কিভাবে সামলানো যাবে সে ব্যাখ্যাও দিলেন তিনি। একটা আমরা শুনছি যে চায়না একটা হাইপারসনিক জেট কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করছে। এটা মাকে আমরা ইউনিটটাকে বলি 6.56 মাক স্পিড হবে তার মানে অ্যারাউন্ড 8100 কিলোমিটার পার আওয়ার স্পিড হবে, তাকে টার্গেট করতে পারবে। আর আমেরিকার একটা হাইপারসনিক এয়ারক্রাফট আছে টেলন TALON, তো সেটার স্পিড হচ্ছে 5 মাক, তো অ্যারাউন্ড ধরুন 6174 কিলোমিটার পার আওয়ার, তো তাকেও টার্গেট করতে পারবে। আমেরিকার থার্ড যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যে S-500 এর সঙ্গে কম্পারেবল। S-500 ইজ দ্য কিং। এবং তার সঙ্গে এয়ারশিপ, যেটা আমি আবার বলছি DRDO ডেভেলপ করে অলরেডি তার সফল টেস্টিং করেছে, সেটাকে বলা হয় নিয়ার স্পেস আনম্যান্ড এয়ার ভেহিকেল UAV, সেটাও বলা হয় নিয়ার স্পেস আনম্যান্ড এয়ার ভেহিকেল। এই এয়ারশিপের উচ্চতা হয় 70 থেকে, অল্টিটিউড যেটা গেইন করতে পারে সেটা 70 থেকে 74,000 কিলোমিটার ওপরে, মানে ট্রপোস্ফিয়ার পেরিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে যায়। সেখানে সে কিন্তু পেলোডও বহন করতে পারে। পেলোড মানে সে বম্বও ক্যারি করতে পারে, তো সেই বম্ব সে ফেলতে পারে, তো সেটাকে টার্গেট করতে পারবে। প্লাস অ্যান্টি স্যাটেলাইট সিস্টেম আছে লিও, যেটাকে আমরা বলি সংক্ষেপে, সেটা হচ্ছে লো আর্থ অরবিটিং স্যাটেলাইট। সেই স্যাটেলাইটগুলোকে টার্গেট করতে পারবে এরকম মিসাইলও তার মধ্যে আছে, স্যাট মিসাইল। তাহলে কি এবার মহাকাশে স্যাটেলাইট তাড়া করে মারবে ভারত? কয়েকদিন আগেই স্যাটেলাইট ডগ ফাইট পরীক্ষা করে ফেলেছে ইসরো। আমেরিকা, চীনের পর ভারত তৃতীয় দেশ যে মহাকাশ যুদ্ধে এই স্যাটেলাইট ডগ ফাইটের পরীক্ষা করে ফেলল। শত্রু দেশের স্যাটেলাইটকে এখন তাড়িয়ে তাড়িয়ে ধ্বংস করার ক্ষমতা রাখে ভারত। আকাশপথে দুই ফাইটার প্লেনের মারামারি, যাকে বলে ডগ ফাইট। এবার দুই স্যাটেলাইটের মধ্যে একই কাণ্ড। স্যাটেলাইট ডগ ফাইট পরীক্ষা করে ফেলল ভারত। সাম্প্রতিককালে চীনের পরপরে এই সাফল্য ভারতের। কি এই স্যাটেলাইট ডগ ফাইট? বিপক্ষ দেশের স্যাটেলাইটের একই কক্ষপথে প্লেস করা হবে আরেকটি স্যাটেলাইট। শত্রু দেশের সেই স্যাটেলাইটকে জাস্ট তাড়িয়ে তার উপর হামলে পড়বে সেটি। কামিকাজি আত্মঘাতী ড্রোনের মতো আত্মঘাতী স্যাটেলাইট, অথবা লেজার দিয়ে দূর থেকেও করা যেতে পারে হামলা। ইসরোর স্পেডেক্স প্রোগ্রামে এরকম দুটো স্যাটেলাইট নিয়ে এক্সপেরিমেন্ট চলে। যেটাকে তাড়া করা হয়েছিল সেটার নাম SDX-02, আর যেটা তাড়া করেছিল সেটার নাম SDX-01। ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে SDX-01 তাড়া করেছিল SDX-02কে। মিশনের টোটাল খরচ 225 কোটি টাকা। এর আগে স্পেডেক্স মিশন পরপর দুবার স্যাটেলাইট ডকিং এবং আনডকিং প্রক্রিয়া সফলভাবে প্রদর্শন করেছে। জানা যায়, ডকিং ও আনডকিং অনুশীলনের পরেও দুই উপগ্রহতেই 50% জ্বালানি অবশিষ্ট ছিল। আর সেই অবশিষ্ট জ্বালানি ব্যবহার করেই নতুন পরীক্ষা করে ফেলল ইসরো। গত মার্চে এই কাজ করেছিল চীন, এবার ভারত। অর্থাৎ
মহাকাশেও ছাড় নেই, শত্রু দেশের স্যাটেলাইট গুড়িয়ে দেওয়া সময়ের অপেক্ষা। ফলে মোট 3টি দেশ এখন এই স্পেস স্যাটেলাইট মারামারিতে সক্ষম: আমেরিকা, চীন আর ভারত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এইসব জায়গা থেকেই ভারতের তৈরি অস্ত্রের গুরুত্ব এখন আন্তর্জাতিক বাজারে বাড়ছে বলছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা উইং কমান্ডার আর.কে. দাস। ভারতের নিজস্ব তৈরি করা ওয়েপন সিস্টেমস, ক্ষেপণাস্ত্র যেগুলো আমরা ইউজ করেছিলাম অপারেশন সিঁদুরে, এগুলো কিন্তু এখন ওয়ার্ল্ড মার্কেটে তার একটা নাম হয়ে গেছে। স্পেশালি ব্রহ্মোস মিসাইলস রয়েছে, D4 অ্যান্টি ড্রোন ডিটেকশন, জ্যামিং, ডিস্ট্রাকশন সিস্টেমটা। আমাদের তেজস এয়ারক্রাফট নিজস্ব তৈরি করা, সেগুলো তো অলরেডি মার্কেটে আমরা বিক্রি করছি অনেক দেশকেই, কিন্তু ক্রমশই আমাদের ওয়েপন্স তৈরি করা যেগুলো নিজস্ব দেশের, সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওভারে এখন এটার একটা ডিমান্ড বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। তবে পাকিস্তানের জন্য আরও অনেক কিন্তু দুঃসংবাদ আছে। অনেক তাস তো আমরা অপারেশন সিঁদুরে বেরই করিনি, সেই আর এক তাস দেশের লেজার অস্ত্র MK2A লেজার। আলোতেই পুরে খাক হবে শত্রু ড্রোন। ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম আছে, এরকম এলিট ক্লাবের মধ্যে এখন ঢুকে পড়েছি আমরা। মাসখানেক আগেই লেজার অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে DRDO। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই পুড়িয়ে ছাই করতে পারবে এই অস্ত্র। অন্ধ্রপ্রদেশের কার্নুলের ন্যাশনাল ওপেন এয়ার রেঞ্জে লেজার হাতিয়ারের পরীক্ষা হয়েছিল। শত্রুর নজরদারি সেন্সর, অ্যান্টেনা বা রাডার সিস্টেম, ড্রোন বা UAV সব ধ্বংস করতে পারবে MK2A। লেজার হাতিয়ারটি 30 কিলোওয়াট শক্তির। তবে কতদূর পর্যন্ত এর ক্ষমতা সেটা এখনো ভারত গোপনই রেখেছে। তবে বিশেষজ্ঞদের মত, কমপক্ষে 5 কিলোমিটারের মধ্যে শত্রু দেশের ড্রোন বা হেলিকপ্টারের জন্য ভারতের এই অস্ত্র অত্যন্ত বিপজ্জনক। স্থল হোক বা নৌসেনা, দুই সেনার কাছেই এই অস্ত্র থাকবে বলে খবর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। গোটা দেশ তেতে রয়েছে। অনেক ক্ষত নিয়ে ভদ্রতা দেখাতে দেখাতে ভারত বুঝে গিয়েছে শত্রু দেশ এটাকে দুর্বলতা ভেবে নিয়েছিল। পেহেলগাঁওয়ের মতো হামলা সেই জায়গা থেকে। ফলে আর ভদ্রতার সময় নেই, এবার পাল্টা মারের সময়। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা গোটা বিশ্বকে তাদের মাসেল পাওয়ার দেখিয়ে দিয়েছে। এবার ট্রিবিউট। গতকাল শ্রীনগরের পর আজ গুজরাতের ভুজে বায়ুসেনার ঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হামলার মধ্যে ছিল গুজরাট সীমান্ত। এখানেও নাস্তানাবুদ হতে হয়েছে ইসলামাবাদকে। শ্রীনগরের পর এবার গুজরাটের ভুজে বায়ুসেনার ঘাঁটিতে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গেলেন ভুজ রুদ্রমাতা এয়ারবেস স্টেশনে। পাকিস্তানের সঙ্গে অন্তত 508 কিলোমিটার সীমান্ত রয়েছে গুজরাটের। ভুজে বায়ুসেনা ঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানকে মারতে ভারতের ফাইটার জেটের সীমান্ত পার করার দরকার নেই। এবার থেকেই গোটা পাকিস্তানকে টার্গেট করতে পারে ভারতের বায়ুসেনা। हमारी एयरफोर्स की पहुंच पाकिस्तान के हर कोने तक है और ये बात पूरी तरह से साबित हो चुकी है तो हमारी तीनों फोर्सेस की, लेकिन आज एयरबेस पर आए हूं इसलिए मैं इसकी चर्चा कर रहा हूं। और आज स्थिति यह है कि भारत के फाइटर प्लेन बिना सरहद पार किए ही यहीं से उनके हर कोने तक सीधा प्रहार करने में पूरी तरह से सक्षम है। पूरी दुनिया ने देख लिया है कि कैसे आपने पाकिस्तान की धरती पर मौजूद आतंकवाद के 9 ठिकानों को ध्वस्त कर दिया। बाद में की गई कार्रवाई में उनके अनेक एयरबेस भी तबाह कर दी है। বৃহস্পতিবার রাজনাথ বলেছিলেন, পাকিস্তানের পরমাণু জঙ্গিদের হাত থেকে কতটা সুরক্ষিত তা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। এদিন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে জঙ্গিবাদে মদত না করার বার্তা দিলেন তিনি।
वहां की सरकार पाकिस्तानी आम नागरिकों से लिया गया टैक्स जैशे मोहम्मद जैसे आतंकवादी संगठन के आका मसूद अजहर को करीब 14 करोड़ रुपए देने में खर्च करेगी। नेशनल मॉनेटरी फंड IMF द्वारा, जो कि एक इंटरनेशनल ऑर्गेनाइजेशन है, उसके द्वारा इनडायरेक्ट फंडिंग इसे नहीं माना जाएगा। मैं दुनिया के लोगों के सामने यह सवाल रखना चाहता हूं। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। भारत नहीं चाहता जो फंडिंग हम IMF को करते हैं वह डायरेक्ट या इनडायरेक्ट किसी भी तरीके से पाकिस्तान या किसी भी देश में टेरर इंफ्रास्ट्राक्चर को बनाने में वह इस्तेमाल की जाए। 2001 সালের ভূমিকম্পে যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতিতে সেখানে রয়েছে স্মৃতি ভবন। এদিন সেখানেও যান রাজনাথ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর পাকিস্তানেই আছে। এত মার খেয়েও দেশটার শিক্ষা হয় না। ঘরে বাইরে মিথ্যের বুলিয়া ওড়াচ্ছে পাকিস্তান। ভারত যেখানে হাত শক্ত করছে সেখানে পাকিস্তানের ভরসা গলাবাজি। সংসদে দাঁড়িয়ে ফেক নিউজ হাতিয়ার করে বাতেলা পাক বিদেশমন্ত্রী। শুনুন। ভাওয়ালপুরের ঢেঁড়স ক্ষেতের মাঝে ঘাসপাতা ঢাকা কামানের সামনে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী ও পাক সেনা প্রধানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে গিয়ে আবার পাক প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব দিয়েছেন, অবশ্য কাশ্মীরকে সামনে রেখে। বেড়ে খেলে ফেললেন পাক বিদেশমন্ত্রী। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার সংসদে দাঁড়িয়েই অদ্ভুতুরে বার্তা দিলেন। তার দাবি, গোটা বিশ্ব নাকি পাক বায়ুসেনাকে কুর্নিশ জানাচ্ছে তাদের বীরত্বের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই নাকি এই খবর। टेलीग्राफ क्या लिखता है? पाकिस्तान एयरफोर्स इज अनडिस्प्यूटेड किंग ऑफ द स्काइज। अल्हम्दुलिल्लाह। অবশ্য পরে জানা যায় যে খবরের কাগজ আর যে কাগজের প্রতিবেদনের কথা পাক বিদেশমন্ত্রী বলছেন তা ভুয়ো। অবশ্য যেখানে পাক প্রতিরক্ষা মন্ত্রী সোশ্যাল মিডিয়া থেকে জানেন ভারতের রাফাল পাকিস্তান পেড়ে ফেলেছে, অপদস্থ হন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, সেখানে শাহবাজ সরকারের বাকিরাও যে বালখিল্য পথেই হাঁটবে তার নতুন কি? ঢেঁড়স খেতে ঘাস চাপা কামানের জোর আর কতটুকু বলুন তো? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কয়েকদিন আগেই ভার্গবাস্ত্র, সেই ভার্গবাস্ত্রের মহড়া দেখিয়েছি আমরা লাগাতার অস্ত্র সম্ভার বাড়ানোর কাজে রয়েছি। গতকাল স্পেশাল 24-এ দেখিয়েছিলাম যে কিভাবে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীদের মদতে, কিভাবে রাষ্ট্রের মদতে সন্ত্রাসবাদ জন্মাতে থাকে এবং এই সন্ত্রাসবাদের ব্যবসা, অস্ত্র ব্যবসায় কেউ কারোর বন্ধু হয় না। ভারতের প্রকৃত বন্ধু কারা এই অপারেশন সিঁদুরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঠিক এই জায়গা থেকে আমরা চীনকে বিশ্বাস করতে পারবো না, আমরা পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকাকে বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করব কাকে? একমাত্র নিজেকে। তাই নিজের পথ নিজেকেই বাঁচতে হবে। ঠিক এই জায়গা থেকে ভারতও ঠিক করে নিয়েছে তারাও আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায় শরিক হবে। ব্রহ্মোসের কথা শুরুতেই বললাম, ব্রহ্মোস থেকে শুরু করে ভারতের একাধিক অ্যাসাইনমেন্ট, কনসাইনমেন্ট ইতিমধ্যেই একাধিক দেশ তারা চাইছে যে ভারতের কাছ থেকে তারা নিতে। ঠিক এই জায়গায় ভারতের টার্গেট অন্যতম আর্মস ইম্পোর্টার নয়, এক্সপোর্টার হওয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।